ফড়িয়া ব্যবসায়ী যোগসাজশে আলু সংরক্ষণে কোটা পদ্ধতি। মুন্সিগঞ্জের হিমাগারে জায়গা পাচ্ছে না স্থানীয় কৃষকরা, বাড়িতে সংরক্ষণ, ফসল নষ্ট হওয়ার শঙ্কা। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। বাইরে থেকে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরাকারবারীরা। সীমান্ত পার করে আনা ভারতের গরু মহিষ ঢুকছে দেশের বিভিন্ন বাজারে, দুশ্চিন্তায় প্রান্তিক খামারি এবং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের তদারকি জোরদার, কন্টেইনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে যাচ্ছে জিসিবি টার্মিনাল। সক্ষমতা বাড়াতে আধুনিকায়নের দাবি বার্থ অপারেটরদের। হাওড়াঞ্চলে ধান কাটার উৎসব, আগাম বন্যার আগেই বোরো তুলতে পেরে খুশি কৃষক। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা, হাতির আক্রমণ থেকেই রক্ষায় শেরপুরে চলছে আধা পাকা ধান কাটা। এবং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে সুবিধা পাচ্ছেন ইলন মাস্ক, CNN এর প্রতিবেদন। বিস্ফোরণ তদন্ত শেষের আগেই মহাকাশযান উৎক্ষেপণের অনুমতি দেওয়া সহ নানা ইস্যুতে সমালোচনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আলু সংরক্ষণ নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবু। জনাব মুস্তফা আজাদ চৌধুরী বাবু, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, সকলকে সালাম। জি, আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। আলু সংরক্ষণে কোটা পদ্ধতির কারণে মুন্সিগঞ্জে হিমাগারে জায়গা পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। ফসল নষ্ট হওয়ার শঙ্কায় তারা। জেলায় দেরিতে আলু ফলনের সুযোগে ফড়িয়া এবং ব্যবসায়ীদের যোগসাজশে আগাম বুক হয়ে যায় হিমাগার। স্থানীয় কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে হিমাগারে আলু রাখার সুযোগের পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। শরীফ রুবেলের ছবিতে মুন্সিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। 2 বিঘা জমিতে 170 মন আলু উৎপাদন করেন মুন্সিগঞ্জ সদরের কৃষক শাহ আলম। একদিকে আলুর দরপতন, অন্যদিকে হিমাগারে জায়গা না পেয়ে সংরক্ষণ করছেন নিজ বাড়ির আঙিনায়। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে। আমার মুন্সিগঞ্জে যা কোল্ড স্টোর আছে সবগুলি ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়াতে এখন আমরা পরে আর আলু কোনো জায়গায় নিলে আমাকে আলু রাখে না। অন্যান্য জেলার তুলনায় মুন্সিগঞ্জে দেরিতে হয় আলুর ফলন। এই সুযোগে স্থানীয় ফড়িয়া ও ব্যবসায়ীরা কোটা পদ্ধতির মাধ্যমে আগাম বুকিং দিয়ে উত্তরবঙ্গের আলু এনে সংরক্ষণ করেন। ফলে বিপাকে জেলার আলু চাষিরা। স্টোরে মনে হয় উত্তরবঙ্গের আলু দিয়া আমাকে মুন্সিগঞ্জ শহরের কলস্টন জায়গা জায়গা বের হচ্ছে আর বলতাছে জায়গা নাই, আপনি কোথায় রাইখা যাবেন যান। হিমাগার খালি পড়ে থাকে এমন দাবি করে বাধ্য হয়েই অন্য জেলার আলু সংরক্ষণ করা হয় বলে দাবি ফরিয়াদের। রংপুর, দিনাজপুর ওয়াল ডা করছে, ওই কারণে আমাদের দেশের মুন্সিগঞ্জের কিছু পার্টি গিয়া করছে, কি মাল আনছে, আনার পরে আস্তে আস্তে স্টোর বেড়ে গেছে, মুন্সিগঞ্জের মাল আটকে গেছে। হিমাগার মালিকদের দাবি সংরক্ষণ ক্ষমতার চেয়ে মুন্সিগঞ্জে কম আলু উৎপাদিত হয়। তবে কৃষি বিভাগ বলছে জেলার 58টি হিমাগারে সংরক্ষণ ক্ষমতা 5 লাখ টনের বেশি। তবে আলু উৎপাদন হয়েছে প্রায় 11 লাখ টন। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কারণে কৃষি জমি কমে আসছে, কিন্তু কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি কিন্তু সেই রয়ে গেছে। তো ওই পরিমাণ আলু এখন মুন্সিগঞ্জের উৎপন্ন হচ্ছে না, মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজগুলো ভরা সম্ভব হচ্ছে না। তখন তারা নর্থব্রাউন থেকে আলু কিনে আনে মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজে রাখার। স্থানীয় কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে আলুর সংরক্ষণের সুযোগ রাখার আহ্বান কৃষি অর্থনীতিবিদদের। যেখানে কোল্ড স্টোরেজ আছে সেখানে তারা আলু সংরক্ষণ করতে চায়, তাদেরই অগ্রাধিকার থাকবে। অন্যকে দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে অন্যান্য এলাকার কৃষকদেরকে এখানে আলু সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে। হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক মডেল ঘরেও আলু সংরক্ষণ করছেন। ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ হওয়ায় অনেক ব্যবসায়ী মৌসুম শেষ হওয়ার আগেই হিমাগারে আলু সংরক্ষণ করেন। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। তারা বলছেন রাজধানীতে দূরত্ব কম থাকায় কম খরচে রাজধানীতে প্রেরণ করার পরে দাম নেওয়া হয় 2 থেকে 3 গুণ, আর সেই ব্যয় যায় ভোক্তার পকেট থেকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দর্শক, আমরা আলু সংরক্ষণ বিষয়ক প্রতিবেদনটি দেখছিলাম, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবু। চলে যাচ্ছি তার কাছে।
জনাব বাবু, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো প্রথমেই প্রশ্নটা করতে চাই যে এবার তো এত আলু উৎপাদন হচ্ছে, তো হিমাগারে কৃষকরা, স্থানীয় কৃষকরা কেন জায়গা পাচ্ছেন না? আপনার কি বলার আছে? জনাব বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা এতক্ষণ আলোচনার জন্য যুক্ত ছিলাম, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য কানেকশনটা অফ রয়েছে। আমরা পরবর্তীতে তার সাথে যুক্ত হওয়ার আবারও চেষ্টা করব। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদুল আজহা সামনে রেখে পশু চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তের চোরা কারবারিরা। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটা তার পেরিয়ে দেশে আসা চোরাই গরুর চালান নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা। লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরাচালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে, এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে, আর এদিকে সাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশে আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরা কারবারিদের, ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয়, তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের সিসিটি এবং এনসিটিকে টেক্কা দিয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের ম্যানুয়াল পদ্ধতি টার্মিনাল জিসিবি। জাহাজে থাকা ক্রেন এবং শ্রমিকদের হাতেই প্রতিদিন গড়ে 750-র বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে সবচেয়ে পুরাতন এই টার্মিনাল। অথচ বাকি দুটি টার্মিনালের বিপরীতে সুযোগ সুবিধায় জিসিবি টার্মিনাল অনেকটা পিছিয়ে রয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবিতে জাহাজের এই সারি বলে দিচ্ছে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই টার্মিনাল কতটা ব্যস্ত সময় পার করছে। জাহাজে থাকা ক্রেন এবং শ্রমিকেরা ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ থেকে যেমন আমদানি পণ্যবাহী কন্টেনার নামিয়ে আনছে, তেমনি জাহাজে তুলে দিচ্ছে রপ্তানি পণ্য। জিসিবি সব জাহাজগুলোর নিজস্ব যে ক্রেনগুলো থাকে সেই ক্রেনগুলো ব্যবহার করে, পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজের, তারা ম্যানুয়াল স্টোমের মাধ্যমে এখানকার পারফরমেন্সটা এনশিওর করেন। বন্দরের তথ্য অনুযায়ী 14টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি এবং 4টি গ্যান্ট্রি ক্রেনের চিটাগং কন্টেনার টার্মিনাল সিসিটি প্রতি ঘন্টায় 18 থেকে 19টি কন্টেনার হ্যান্ডেলিং করছে। সিসিটি এনসিটিতে যে পরিমাণ
কন্টেইনার লোডিং আনলোডিং হচ্ছে, পূর্বে জিসিবি অনেক পিছিয়ে ছিল, বাট ইদানিংকালে জিসিবিও এগিয়ে আসতেছে। তবে জিসিবি বার্থ অপারেটরদের দাবি, স্বাধীনতার পর এই টার্মিনাল দিয়েই বন্দরের কার্যক্রম শুরু হলো, সময়ের সঙ্গে আধুনিক হতে পারেনি। এক্ষেত্রে স্ট্রেডাল ক্যারিয়ার, এমটি হ্যান্ডেলারের মতো যন্ত্রপাতির ব্যবস্থা হলে জিসিবির সক্ষমতা দ্বিগুণ হয়ে উঠবে। শ্রমিকরা প্রশিক্ষিত, সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ হয় এবং তাদের মেধা এবং যে শ্রম দিয়ে তারা কাজ করে একটা সুষ্ঠু বার্থ অপারেটিং সিস্টেমের আন্ডারে, এটার ফলশ্রুতিতে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকা এনসিটি 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিজিটি 19% এবং 3টি জাহাজ ভেড়ানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দরে বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেইনার। সিসিটি কিংবা এনসিটিতে যেখানে গ্যান্ট্রি ক্যানের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এখানে সাধারণ যারা শ্রমিক রয়েছেন তারাই এগিয়ে নিচ্ছে বন্দরের কার্যক্রমকে। চট্টগ্রাম বন্দরের জিসিবি থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, আমরা শুরুতে আলু সংরক্ষণের একটি প্রতিবেদন দেখেছিলাম এবং এজন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জনাব বাবু, এই যে এত আলু এবার উৎপাদন হয়েছে, তো সংরক্ষণ কেন কৃষকরা করতে পারছে না, সেই সহায়তা কেন পাচ্ছে না, আপনার কি মনে হয়? দেখুন, এই বছর বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে 1,24,00,000 মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে এবং আমাদের বাংলাদেশে কোল্ড স্টোরেজ রয়েছে 400+, তার মধ্যে 365টি কোল্ড স্টোরেজ চালু রয়েছে। আমাদের ক্যাপাসিটি 35 লক্ষ থেকে 40 লক্ষ মেট্রিক টন আলু। আমরা যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি ভোক্তারা যদি প্রতি মাসে 36 লক্ষ আলু, প্রতি মাসে 6 লাখ করে খেয়ে থাকে, 36 লক্ষ মেট্রিক টন আলু খেয়ে থাকে, তাহলে ধরেন 40-76 লক্ষ মেট্রিক টন আলুর মতো সংরক্ষণ মানে অ্যাবজর্ব হতে পারে। এই বাকি আপনার 30-35 লক্ষ আলু রাখার তো কোনো জায়গা নেই বাংলাদেশে। এটা তো হিমাগার মালিকদের তো এখানে কোনো করার কিছু নাই। কৃষকরা এবার অত্যাধিক আলু চাষ করেছে, বপন করেছে। গত বছর 24 সালে তারা প্রতি কেজি 10 টাকা কেজি থেকে 30 টাকা কেজি করে তারা আলুর দাম পেয়েছে, জানে তারা উৎসাহিত হয়ে আলু চাষ করেছে। কিন্তু দেশের চাহিদা হলো 90 লক্ষ মেট্রিক টন আলু। তাই এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা আছে, জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তাদের যে কর্মকর্তারা আছেন, তারা কৃষকদেরকে সেভাবে তারা গাইডলাইন করেনি, তাদেরকে অ্যাওয়ারনেস করেনি, তাদেরকে এডুকেটেড করেনি যে বাংলাদেশে যদি 90 লক্ষ মেট্রিক টনের মধ্যে আলু উৎপন্ন হয় তাহলে কৃষক, ভোক্তা এবং ব্যবসায়ী সকলে সহনীয় পর্যায়ে একটা মূল্য পাবে। যখনই 1 কোটি টনের উপরে আলু উৎপন্ন হবে তখনই কিন্তু সাপ্লাই বেড়ে যাবে এবং আলুর দর পতন ঘটবে। আবার যদি 80 লক্ষ মেট্রিক টনের নিচে আলু উৎপন্ন হয় তাহলে আপনার ভোক্তাদেরকে অত্যাধিক দামে আলু ক্রয় করতে হবে। সেই জন্য কৃষি মন্ত্রণালয়ের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে এবং তাদের যেসব উইংগুলো আছে, তারা যদি সমন্বিতভাবে কাজ না করে এবং পটেটো গ্রোয়িং এরিয়া যেসব আছে, নর্থ বেঙ্গল, মুন্সিগঞ্জ, এইসব জায়গায় কোন জেলায় কত হেক্টর জমিতে কতটুকু আলু উৎপন্ন করলে সারা বাংলাদেশে 90 থেকে 95 লক্ষ মেট্রিক টনের উপর যেন আলু উৎপন্ন করা না করা হয়, এই ব্যাপারে যদি সমন্বিত তারা যদি কোনো দিক নির্দেশনা তাদের না থাকে এবং তারা যদি এই ব্যাপারে কোনো কাজ না করে, এবং বিশেষ করে যে ব্লক সুপারভাইজার আছে উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, তারা কৃষকদেরকে যদি উঠোন বৈঠক না করে, তাদের যদি অ্যাওয়ারনেস না করে বা এমন কোনো কৃষি মন্ত্রী যদি কৌশল অবলম্বন না করে, তাহলে কোনো বছর দেখবেন 80 লক্ষ মেট্রিক টন কৃষি আলু উৎপন্ন হবে, 70-75 লক্ষ মেট্রিক টন উৎপন্ন হবে, যেটা 24 সালে হয়েছে, যার জন্য কি ভোক্তাদেরকে 60-70 টাকা কেজিতে আলু দাম খেতে হয়েছে। এবার এত আলু দাম পেয়েছে কৃষক ব্যবসায়ীরা, তারা আলু উৎপন্ন করেছে অত্যাধিক 1,24 লক্ষ মেট্রিক টন। এই যে 30-35 লক্ষ মেট্রিক টন সারপ্লাস আলু, এই আলু তারা রাখবে কোথায়? যার ফলে ডিমান্ডের চেয়ে সাপ্লাই 2 গুণ 3 গুণ বেড়ে গেছে, যার ফলে আলুর দর পতন ঘটেছে। তাই আমি মনে করি আজকে আপনারা এই যে এত আলু উৎপাদন হচ্ছে, তাহলে সংরক্ষণের জন্য কি কোনো ধরনের নির্দেশনা কৃষি বিভাগ দেয়নি? আর আপনি সমন্বয়হীনতার কথা বারবার বলছিলেন, কি ধরনের সমন্বয়হীনতা দেখা দিচ্ছে এবং কেন দেখা দিচ্ছে? এখান থেকে উত্তরণের উপায় বা কি?
শুনেন, বাংলাদেশে যে 400 ক্লাস কোলেস্ট্রল আছে, এটা কিন্তু কোলেস্ট্রল সেক্টরটা কিন্তু সিক প্রজেক্ট। আপনি 1 বছর আলু উৎপন্ন দিয়ে আপনি বলতে পারবেন না যে আলু আর জন্য আরো হিমাগার রয়েছে। গত বছরই তো আমাদের কোলেস্ট্রলগুলো 25% ফাঁকা ছিল। সেই জন্য আমি যেটা সময়হীনতার কথা বলছি, মানে আমার দেশের চাহিদা কত এইটা তো আগে নির্ধারণ করতে। আমরা গত সপ্তাহে ভোক্তা অধিদপ্তরে আমরা সভা করেছিলাম, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন। ভোক্তা মহাপরিচালক জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে আলুর চাহিদা কত। সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলতে পারে না, কৃষি বিপণন অধিদপ্তর বলতে পারে না। তা আমার চাহিদা কত এটা যদি সরকার বলতে না পারে, তাহলে কিভাবে তারা কর্মসূচি গ্রহণ করবে? তবে আমরা হিমাগার মালিকরা, আমরা যেটা অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কোলসে যে আলু ক্যাপাসিটি আছে যাতে আলু সংরক্ষণ হয়, আমাদের অভিজ্ঞতায় আমরা মনে করি বাংলাদেশে 90 লক্ষ মেট্রিক টন হলো আলুর চাহিদা, 80 লক্ষ মেট্রিক টনের মতন হলো খাওয়ার আলুর চাহিদা, আর 10 লক্ষ মেট্রিক টন হলো বীজ আলুর চাহিদা। এই 90 লক্ষ 95 লক্ষ মেট্রিক টন যদি আলু উৎপন্ন করা যায়, তাহলে কৃষক সহনশীল মানে ভালো একটা দাম পাবে, ব্যবসায়ীরা পাবে এবং ভোক্তারা সহনশীল পর্যায়ে খেতে পারবে। যদি এইবার যে অবস্থাটা হয়েছে, এবং আপনি দেখেন পিছনে ফিরে যেতে হবে, 13, 14, 15, 17 আলু ব্যাপক লস হয়েছিল, যার জন্য কৃষকরা আলু চাষে নিরসিত হয়েছিল বলেই 23 সাল 24 সাল আপনার আলু কোলেস্ট্রল হিমাগারগুলোতে 20 to 25% ফাঁকা ছিল। এবং আমরা মনে করি 23 এবং 24 সালে 70 থেকে 75 লক্ষ মেট্রিক টনের বেশি আলু উৎপন্ন হয়নি, যার জন্য বাজারে 15 থেকে 20 লক্ষ মেট্রিক টন আলু 23-24 সালে শর্টেজ ছিল বলে আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছিল। জি, আপনার কাছে শেষ একটি প্রশ্ন ছোট করে উত্তর দিবেন। এই যে এবারও কিন্তু কৃষকরা দেখা যাচ্ছে সংরক্ষণাগার না পেয়ে নিজ বাড়িতে সংরক্ষণ করছেন, এখানে কিন্তু আলু নষ্ট হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আর এখানে উত্তরণে কি করা যেতে পারে? আমার তো ক্যাপাসিটি 35 থেকে 40 লক্ষ মেট্রিক টন, আমি এর বেশি তো রাখতে পারবো না। এখন যদি আলু সারপ্লাস 50 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই 15 থেকে 20 লক্ষ মেট্রিক টন তো বাইরে কোথাও না কোথাও রাখতে হবে। আমার কোলেস্ট্রল ক্যাপাসিটি তো 35 থেকে 40 লক্ষ মেট্রিক টনের বেশি না। জি 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 জি। এবং এই জন্য আমি মনে করি সামনের দিনগুলোতে কৃষি মন্ত্রণালয়কে একটু উদ্যোগী হতে হবে। আমরা কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, আমরা মনে করি তারা যদি এখন থেকেই এই ব্যাপারে কোনো কাজ না করে, তাহলে সামনের বছর দেখা যাবে আলু। জি জনাববাবু, এটাই আমাদের প্রত্যাশা, যেন কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ যেন এটা নিয়ে কাজ করে এবং দেশের যারা কৃষক আছেন তারা যেন আলুতে বেনিফিট পান এবং আমরা যারা ভোক্তা আছি তারাও যেন আমরা সেটা ভালো দামে কিনতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আলু সংরক্ষণ নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি জনাব মুস্তফা বাবু। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো আমরা যদি গত সপ্তাহের শেষ কার্যদিবসের কথা বলি, তাহলে সেখানে কিন্তু 326 কোটি টাকার লেনদেন হয়েছিল এবং 3টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী ছিল। এবং আজকে দেখতে পাচ্ছি যে 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে প্রথম 1.5 ঘন্টায়। এবং দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসই এক্স সেটি 11 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4928 পয়েন্টের কিছুটা বেশি। এবং ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে সরিয়া সূচক ডিএসই এস, সেটি 3 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1097 এর কিছুটা বেশি। এবং একইভাবে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএস30 বাছাইকৃত সূচক, যেটি কিছুটা বেড়ে এখন অবস্থান করছে 1823 পয়েন্টে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজি বাজারে লেনদেন হয়েছে 119 কোটি টাকার বেশি, 120 কোটি টাকার কাছাকাছি। আর যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে দেখতে পাচ্ছি 237টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 88টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 57টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কোম্পানিগুলো পর্যন্ত আজকে লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে কোম্পানিগুলো তাদের নাম আমরা জেনেছি। প্রথমেই রয়েছে মিডল্যান্ড ব্যাংক, তারপরে রয়েছে বীজ হ্যাচারি পিএলসি, তারপরে রয়েছে উত্তরা ব্যাংক, তারপরে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে রয়েছে 5ম নম্বরে লাফেলো। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যেহেতু আজকে দেখছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে, তার মানে কিন্তু এখানে যারা বিনিয়োগ করছে তাদের মধ্যে একটি ইতিবাচক কিন্তু একটি এই সময়ের বাণিজ্য।
ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, নতুন এই জাতের আলুতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ব্রিক্স, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক। বাজারে পাওয়া মিষ্টি আলু থেকে অধিক পুষ্টি ও ওষুধি গুণাগুণ সম্পন্ন নতুন 3টি জাত উদ্ভাবন করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন ও তার গবেষক দল। জাত 3টির নাম দেওয়া হয়েছে বাও পটেটো 7, 8 এবং 9। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, সেখানে এটা পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে এই জাতগুলো, এবং সেখান থেকে আমরা সিডগুলো নিয়ে এসে সেগুলোকে আমরা ল্যাবে জার্মিনেট করে এবং 5 বছর ধরে বিভিন্ন রকম স্ক্রিনিংয়ের মাধ্যমে এই জাতগুলো আমরা পেয়েছি। নতুন জাতের এসব মিষ্টি আলু দেখতে গোলাপি, বেগুনি ও কমলা রঙের। গবেষকের দাবি, অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এই জাতগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ সরকারের DAE কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। সারা বছর চাষযোগ্য এই আলু 90 থেকে 100 দিনে ঘরে তোলা সম্ভব। প্রচলিত জাতের চেয়ে ফলন পাওয়া যায় 3 গুণ বেশি। লাভবান হবেন কৃষকরা। নর্মালি সুইট পটেটোর তুলনায় এগুলো হচ্ছে প্রথমত হচ্ছে পুষ্টিগুণ অনেক বেশি, হাই ইল্ডিং অনেক বেশি হয়, সময় কম লাগে। এটা যেন ব্যাপক হারে চাষ করা যায়, কৃষকরা যেন এটার প্রতি আগ্রহী হয়, এটার চেষ্টা আমরা করে যাচ্ছি। দেশে 24,000 হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়। বছরে উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন, তবে চাহিদা উৎপাদনের দ্বিগুণ। উদ্ভাবিত এই জাতগুলো ফলনে কম সময় লাগার কারণে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, তেমনি এই আলুতে বাড়তি পুষ্টিগুণ থাকার কারণে উপকৃত হবেন ভোক্তারা। নতুন এই জাতগুলো কৃষকের হাতের নাগালে পৌঁছাতে কাজ চলছে বলে জানিয়েছেন এই গবেষক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পৌর মৌসুমের ধান কাটা চলছে মৌলভীবাজার এবং হবিগঞ্জের হাওর অঞ্চলে। আগাম বন্যার আগেই সোনালী ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক। তবে খরা এবং অনাবৃষ্টিতে ধানের চিটা দেখা দেওয়ায় ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় শেরপুরে আধা পাকা ধানও কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি ও হাইল হাওর সহ সবগুলো হাওরে এখন পাকা ধান। আগাম বন্যার হাত থেকে রক্ষায় ধান কাটা শুরু করেছেন কৃষক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তবে খরা ও অনাবৃষ্টিতে ধানের চিটা দেখা দিয়েছে বলে জানান চাষি। চিটাও হয়, আমরা বর্তমানে অর্ধ দানও আমি পাইতাম না, বৃষ্টি না হওয়ায় আমরা ধানটা অর্ধেক শুষ হয়ে গেছে। একই অবস্থা হবিগঞ্জের বিভিন্ন হাওরের। এরই মধ্যে কাটা হয়েছে 30 ভাগ ধান। তবে সরকারি গুদামে ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটিয়া তুলে লাইতে পারি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি, তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। গত বন্যায় ও চলতি বছরে খরায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যাদের 80% ধান কর্তন হয়ে গেছে তারা তাড়াতাড়ি যেন ধানটা কর্তন করে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় কাঁচা ও আধা পাকা ধান কাটছেন শেরপুরের সীমান্তবর্তী 3টি উপজেলার কৃষক। এতে লোকসান হচ্ছে বলে জানান তারা। তবে সীমান্ত জুড়ে হাতির অপছন্দের ফসল ফলানোর পরামর্শ কৃষি বিভাগের। হাতির হইতেছে ধান, আমরা কাঁচা জানি, কাঁচাও খাইতেছে, মানে আমরা ঠেলায় করে কাঁচা গুজা কাটতে বাইক নিতেছি। হাতির কারণে রাত্রে আমরা ঘুমাইতে পারতেছি না, বহু প্লানে খুব অতিষ্ঠ। হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৬২,১৪০ হেক্টর, হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর এবং শেরপুরের সীমান্তবর্তী ৩ উপজেলায় ৫৫,৪৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজউক। এই মুহূর্তে ফতুল্লার ভুঁইগড় এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। সৈকত,
আজকে এই কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকা শান্তিধারা এলাকায় নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুক কর্তৃপক্ষ। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং রাজুকের অথরাইজ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মদিনা গার্ডেন সিটি নামে একটি নির্মাণাধীন 5 তলা ভবন ভেঙে ফেলার কাজ চলছে। রাজুক কর্তৃপক্ষ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ভবনটি নির্মাণের ক্ষেত্রে তারা রাজুকের কোনো অনুমোদন নেয়নি এবং কোনো নকশাও নেয়নি। সেই অনুমোদন এবং নকশা বহির্ভূতভাবে ইমারত আইন লঙ্ঘন করে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে, যে কারণে রাজুক কর্তৃপক্ষ এই ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সে অনুযায়ী বিল্ডিংটির 2য় তলা থেকে ভেঙে ফেলার কাজ চলছে। তো ইতিপূর্বে এই গত সপ্তাহেও রাজুক কর্তৃপক্ষ ফতুল্লার এই ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে 8-10টি ভবনের নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। রাজুক কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের এই সাইনবোর্ড এলাকা এবং ভুইগড় এলাকার আশপাশে অন্তত শতাধিক ভবন নির্মাণের কাজ চলছে নতুন করে। এই ভবনগুলো তারা খতিয়ে দেখেছেন এবং এই বিষয়ে অনুসন্ধান করে দেখেছেন যে অধিকাংশ ভবনগুলো নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে এবং এখানে নকশা বহির্ভূত ভাবে এবং রাজুকের অনুমোদন ছাড়া নির্মাণ করা হচ্ছে, যে কারণে তারা এই ভবন পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত রাখবেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রাজুক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকায় নির্মাণাধীন ভবনে রাজুকের অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, রফতানি বাজারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে তরুণদের দক্ষতা অর্জনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আকিজ পরিবারের সদস্য, আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইউএপির সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা। শনিবার রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস প্লাজায় জাঁকজমকপূর্ণ পরিবেশে এ আয়োজন করা হয়। সাইবার চিজ 2025 শীর্ষক প্রতিযোগিতায় দেশের 52টি বিশ্ববিদ্যালয় থেকে 130টি দল প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। বাছাই পর্ব শেষে 30টি দল মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপির উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি বিষয়ক দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে কিছুটা বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। টানা 2 সপ্তাহ দাম কমায় বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় চাহিদা বেড়ে ফের ঊর্ধ্বমুখী এই ধাতুর দাম। এদিকে দেশের বাজারে ভরিতে ৩,৫৭০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বিশ্ববাজারে টানা 2 সপ্তাহ কমার পর কিছুটা বেড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ট্রাম্পের বাণিজ্য নীতি ও মার্কিন কর্মসংস্থান বাড়ায় স্বর্ণের বাজারেও প্রভাব পড়ে। কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় বেড়ে যায় স্বর্ণের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $2 বেড়ে দাঁড়িয়েছে $3,239। এদিকে দেশের বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩,৫৭০ টাকা কমিয়েছে বাজুস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে গেল বছরের মতো এবারও মিনিস্টার ফ্রিজ কিনে ক্রেতারা জিতে নিতে পারেন গরু কিংবা আকর্ষণীয় নানা উপহার। ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 নামে অফার ঘোষণা করেছে মিনিস্টার। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির এই অফারটি ঘোষণা করেন। এই অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ কিনে ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন গরু, ফ্রিজ, ক্যাশ ভাউচার, ডিসকাউন্ট সহ আকর্ষণীয় নানা উপহার। এ ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।